প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বিন্যাস এবং সমাবেশ অধ্যায়ের সমাবেশের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝব সমাবেশ করতে হবে বা বিন্যাস করতে হবে? একটি প্রশ্নে কিছু শব্দ যেমন বেছে নেওয়া, বাছাই করা, দল গঠন, কমিটি গঠন, টিম গঠন, ক্ষেত্র গঠন, ভ্রমণ করা, সরলরেখা বা কর্ণের সংখ্যা নির্ণয়, সংকেত তৈরি, ভাগ করে দেওয়া ইত্যাদি থাকলে নর্মালি সমাবেশ করতে হয়। আমরা এই সমাবেশের এমসিকিউগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। টাইপ 1-এ আমরা প্রয়োজনীয় সূত্র এবং সমাবেশের বৃহত্তম মান নিয়ে আলোচনা করব। 1 নং-এ আছে যেমন n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিসে গঠিত সমাবেশ সংখ্যাকে আমরা NCR দ্বারা প্রকাশ করি। এটার ভ্যালু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আবার NC0 এটার ভ্যালু হচ্ছে 1। এখানে n এর পরিবর্তে আমরা স্বাভাবিক সংখ্যা বসাতে পারি। 1C0 ইকুয়াল 1, 2C0 ইকুয়াল টু 2, 3C0 ইকুয়াল টু 3, এভাবে ভ্যালুগুলা 1 হবে। NC1 এটার ভ্যালু হচ্ছে n সংখ্যক জিনিস থেকে একটা করে নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে n হয়, অর্থাৎ 1C1 ইকুয়াল n 1, 2C1 ইকুয়াল টু 3C1 ইকুয়াল টু 3, এবং n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা হচ্ছে 1 হয়, অর্থাৎ 4C4 ইকুয়াল 1, 5C5 ইকুয়াল 1, 6C6 ইকুয়াল 1, এভাবে আমরা লিখতে পারি। 2 নম্বরে আমরা জানি বিন্যাস সংখ্যা সমাবেশ সংখ্যার থেকে বড় হয়। বিন্যাস এবং সমাবেশ সংখ্যা সমান হবে যখন r এর মান হচ্ছে 1 হবে, অর্থাৎ 3P1 ইকুয়াল 3C1, ভ্যালুগুলা সমান হবে। এবং বিন্যাস এবং সমাবেশ সংখ্যা যদি আমরা সমান লিখতে চাই তাহলে সমাবেশের সাথে আমরা ফ্যাক্টোরিয়াল r দ্বারা গুণ করলে ভ্যালু দুটা সমান হবে। 3 নং-এ আছে NCR ইকুয়াল NC n মাইনাস r। এদেরকে সম্পূরক সমাবেশ বলা হয়। আমরা একটু খেয়াল করি, NCR ইকুয়াল NC, n থেকে r বাদ দেব নিচে n মাইনাস r, সেক্ষেত্রে এই দুটাকে আমরা পরস্পরের সম্পূরক সমাবেশ বলবো। যেমন একটা উদাহরণ দিই, 5C3 ইকুয়াল টু 5C5 মাইনাস 3, এই দুইটার ভ্যালু একই হবে। আমরা বিষয়টা একটু খেয়াল করলে দেখি 3 আর 5 মাইনাস 3 হচ্ছে 2, 3 এবং 2 যোগ করলে উপরেরটা সমান হবে, অর্থাৎ 5 এর সমান হবে। 3 প্লাস হচ্ছে 2 ইকুয়াল 5 হবে। 2 নম্বর আছে NCX ইকুয়াল টু NCY হলে হয় x ইকুয়াল টু y হবে, অথবা x এবং y দুইটা যোগ করলে উপরেরটা সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে এটা একটা সম্পূরক সমাবেশ হয়ে যাবে। আমাদের 4 নং প্রশ্নে আছে NC5 ইকুয়াল NC7 হলে NC9 এর মান কত? আমরা একটু বিষয়টা খেয়াল করলে দেখব, NC5 এখানে NC7, অর্থাৎ উপরের ভ্যালুগুলো একই বাট নিচে 5 এবং 7 আছে, সেক্ষেত্রে এটা একটা সম্পূরক সমাবেশ হবে। সম্পূরক সমাবেশে আমরা জানি নিচের দুটা যোগফল অর্থাৎ 5 প্লাস 7 ইকুয়াল টু n হয়। এক্ষেত্রে n এর ভ্যালুটা আমরা পাচ্ছি 5 প্লাস 7 অর্থাৎ 12। সুতরাং NC9 ইকুয়াল টু 12C9 ইকুয়াল, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এর ভ্যালুটা আমরা সহজেই বের করতে পারি, 220। আমরা 4-এর 2 নং-এ দেখি NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল
n+1 CR। আমরা বিষয়টাকে যদি একটি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে দেখব 4C3 plus 4C2 equal 5C3, অর্থাৎ এখানে 4C3 এবং 4C2 অর্থাৎ 2 বলতে 3 - 1 ইকুয়াল, এখানে হচ্ছে ভ্যালুটা এখানে 4 ছিল, এখানে এক বাড়বে 5C এবং এখানে 3 ছিল, বড় ভ্যালুটা যেটা 3 এবং 2 তার মধ্যে 3 হবে। সো এখানে আমরা দেখি এটার ভ্যালু হচ্ছে কত, 4 প্লাস এটার ভ্যালু হচ্ছে 6 ইকুয়াল 5C3 ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ দুই পাশ সমান হয়। তাহলে আমাদের বিভিন্ন এমসিকিউতে এই সূত্রটা অনেক ব্যবহার করা হয়। আমাদের 5 নং প্রশ্নে আছে 10CR এর বৃহত্তম মান কত এবং R এর মান কত বের করতে হবে। আমরা সমাবেশের বৃহত্তম মান বের করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে NCR এর এনটা যদি জোড় সংখ্যা হয় তাহলে R এর ভ্যালুটা পাবো হচ্ছে n/2, অর্থাৎ n এখানে হচ্ছে, এখানে n হচ্ছে 10/2 ইকুয়াল টু কত, 5। তাহলে R এর ভ্যালুটা আমরা পেলাম 5। সুতরাং 10C5 ইকুয়াল টু আমরা পাচ্ছি 252। এটাই হচ্ছে 10C5 এর বৃহত্তম মান, অর্থাৎ 10C6, 10C7, 10C8 যাই লিখি না কেন তার মধ্যে বৃহত্তম মান হবে 10C5 এর মানটাই হবে বৃহত্তম মান। আমরা যদি 2 নংয়ে যাই, এখানে আছে 13CR এর বৃহত্তম মান এবং R এর মান কত। এখানে আমরা খেয়াল করি 13 একটা বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা R এর ভ্যালুটা পাবো, যেমন R এর ভ্যালুটা পাবো 13 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, আবার 13 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 7 এবং 6 পাচ্ছি। আমরা R এর ভ্যালুটা এখানে দুইটা পাচ্ছি, 7 এবং 6। সেক্ষেত্রে এর বৃহত্তম ভ্যালু হবে 13C6 ইকুয়াল টু 7, 13C6 ইকুয়াল টু 1716, অর্থাৎ 1716 হবে। অর্থাৎ 13C7, 13C6 এর ভ্যালু একই হবে, অন্যান্য ভ্যালুগুলা এর চাইতে ছোট হবে, যেমন 13C4 বা 13C5 এগুলোর ভ্যালু অবশ্যই 1716 থেকে ছোট হবে। টাইপ 2তে আমরা রেখা, কর্ণ এবং ক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা শিখব। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, 20 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলা সংযোজন করে কতকগুলা সরল রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ এবং কর্ণ পাওয়া যাবে। এই টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, সো আমরা একটু গুরুত্ব সহকারে বিষয়টা খেয়াল করব। যেমন নর্মালি আমরা একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, তাহলে একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে, 4টা। একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু থাকে 4টা। ঠিক পঞ্চভুজের শীর্ষবিন্দু থাকে 5টা। ঠিক এরকম ষড়ভুজ বা 10 বাহু বিশিষ্ট ক্ষেত্রের শীর্ষবিন্দু থাকবে 10টা, অর্থাৎ বাহু যতটা থাকবে তার শীর্ষবিন্দু ততটা থাকবে। এখন আমরা যদি খেয়াল করি এই যে শীর্ষবিন্দুগুলা, এই শীর্ষবিন্দুগুলা ব্যবহার করে কয়টা সরল রেখা আমরা অঙ্কন করতে পারবো বা কয়টা রেখাংশ আমরা অঙ্কন করতে পারবো। যেমন এখানে আমাদের শীর্ষবিন্দু আছে হচ্ছে 4টি। আমাদের সরল রেখা বা রেখা অঙ্কন করার জন্য আমাদের বিন্দু দরকার হয় 2টি। তাহলে 4C2 ভ্যালু কত, অর্থাৎ 4 × 3 ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, দ্যাট মিনস হচ্ছে 12/2 ইকুয়াল টু 6। অর্থাৎ আমরা একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু থেকে যদি রেখাংশ পেতে চাই তাহলে মোট 6টা রেখাংশ পাবো। যেমন AB, BC, CD, AD এবং BD, AC।
তাহলে টোটাল হচ্ছে আমরা 6টা রেখাংশ পাই। এখন যদি আমরা খেয়াল করি যে কয়টা ত্রিভুজ পাবো, ত্রিভুজের সংখ্যা আমরা এখান থেকে বের করতে পারি। যেমন ত্রিভুজের জন্য আমাদের 3টা শীর্ষবিন্দু লাগে, অর্থাৎ 4C3 হলে 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4। 4টা আমরা ত্রিভুজ পাবো। এরপরে আসি আমরা কয়টা কর্ণ পাবো। যেমন এখানে আমরা জানি যে চতুর্ভুজের 2টা কর্ণ আছে। কর্ণ গঠন করতে আমাদের 2টা বিন্দুর প্রয়োজন হয়। সরল রেখা গঠন করতে যেমন আমার 2টা বিন্দুর প্রয়োজন হয়, একটা কর্ণ গঠন করতে আমাদের 2টা বিন্দুর প্রয়োজন হয়। তাহলে আমরা লিখছিলাম 4টা বিন্দু থেকে আমরা 2টা বিন্দু নিলে আমরা পাচ্ছি 6। এই যে 6টা সরল রেখা পেলাম বা রেখাংশ পেলাম, এইটার ভিতরে 4টা বাহু প্লাস হচ্ছে কর্ণ। তাহলে এই যে 4টা বাহু যদি এখান থেকে বাদ দেই, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে মাইনাস হচ্ছে 4, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2, অর্থাৎ 2টা কর্ণ পাই। ঠিক অনুরূপভাবে আমরা এই 20 বাহু বিশিষ্ট ক্ষেত্রের সরল রেখা বিন্দুগুলো সংযোজন করে ত্রিভুজ, চতুর্ভুজ এবং কর্ণ পেতে পারি। যেমন 1 নংয়ের ক্ষেত্রে সরল রেখা, কয়টা সরল রেখা পাবো? সরল রেখা পাবো কয়টা? যেমন আমাদের 20টা ছিল বিন্দু, 20C2 ইকুয়াল টু হচ্ছে 190, এটার ভ্যালু হচ্ছে 190, অর্থাৎ 190টি রেখাংশ বা সরল রেখা পাবো। তাহলে এখানে 2 নাম্বার হচ্ছে ত্রিভুজ, কয়টা ত্রিভুজ পাবো? অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি 20C3, কারণ ত্রিভুজ গঠন করতে আমাদের 3টা শীর্ষবিন্দুর প্রয়োজন হয়। 20C3 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 1140 হয়। এরপর আমাদের কি বলছে, কয়টা চতুর্ভুজ গঠন করা যাবে। চতুর্ভুজ গঠন করার জন্য আমাদের 4টা শীর্ষবিন্দুর দরকার হয়। তাহলে আমাদের কয়টা শীর্ষবিন্দু দরকার হয়? 4টা। তাহলে আমাদের শীর্ষবিন্দু আছে কয়টা? 20টা। 20 থেকে আমরা 4টা নেব, অর্থাৎ 20C4, এটা হচ্ছে চতুর্ভুজ গঠন করা যায় আমাদের। এটার ভ্যালু আসে হচ্ছে 4845, অর্থাৎ আমরা এতটা চতুর্ভুজ গঠন করতে পারবো। এরপর আসো আমরা কয়টা কর্ণ পাবো। কর্ণ পাওয়ার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের 20টা শীর্ষবিন্দু আছে, 20টার থেকে আমরা 2টা নিলাম। এই যে 20C2 পেলাম, এটার ভিতরে কর্ণ প্লাস হচ্ছে বাহু। বাহু কয়টা আছে? 20টা। বাহু 20টা বাদ দিলে আমাদের পাচ্ছে হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে 170টা, অর্থাৎ 170টা কর্ণ আমরা পাবো। আমাদের 2 নং প্রশ্নে আছে 2, 3, 5 এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা দ্বারা কতগুলা ত্রিভুজ গঠন করা সম্ভব। আমরা জানি ত্রিভুজ গঠন করতে আমাদের 3টা বাহুর দরকার হয়, এবং ত্রিভুজ গঠনের আরেকটা শর্ত হচ্ছে যে কোনো 2 বাহুর সমষ্টি 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, অন্যথায় ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। সো আমরা একটু খেয়াল করি, আমাদের যে 4টা বাহু দেওয়া আছে, তাহলে এই 4টা বাহু থেকে আমরা 3টা বাহু প্রথমে বাছাই করব। তাহলে বাছাই করা যায় কিভাবে? মোট বাছাই কিভাবে করা যায়? অর্থাৎ আমাদের আছে হচ্ছে 4টা বাহু, 4টা থেকে আমরা নেব 3টা, তাহলে কত পাচ্ছি? 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3, আমরা 4টা, অর্থাৎ 4 ভাবে আমরা বাছাই করতে পারি। এই 4 ভাবে একটু খেয়াল করি যে এই ক্ষেত্রে কি ত্রিভুজ গঠন সম্ভব? 2, 3, তারপরে 5, তারপরে 2, 3, 7 এবং 2, 5, 7, এই 3টা ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি 2 + 3, অর্থাৎ 5 এর সমান হয়, 5 এর থেকে বড় হয় না। 2 + 3, এটা 7 থেকে বড় হয় না। 2 + 5, এটাও 7 থেকে বড় হয় না। সো এই 3টা ক্ষেত্রে ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে মোট ত্রিভুজ হবে এই 4 থেকে আমরা
এই 3 বাদ দিয়ে দেব, অর্থাৎ 4c3 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। এই 1টা কোথায়, কোনটা? অর্থাৎ 3, 5 এবং 7 এই একমাত্র ক্ষেত্রে আমরা ত্রিভুজ গঠন করতে পারি। টাইপ 3তে আমরা কমিটি গঠন, টিম গঠন, দল গঠন এবং প্রশ্ন বাছাই নিয়ে আলোচনা করব। 1 নং প্রশ্নে আছে, একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, সে কত প্রকারে প্রশ্ন বাছাই করতে পারবে? আমাদের প্রশ্ন আছে 10টি এবং 10টি ভিন্ন ভিন্ন প্রশ্ন। এখান থেকে আমাদের 6টি প্রশ্নকে বাছাই করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ 10c6 10c6 এটার ভ্যালু আছে 210, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ পরীক্ষার্থী 210 উপায়ে প্রশ্নটি বাছাই করতে পারবে। আমাদের 2 নং প্রশ্নে আছে যে 6 জন ভদ্রলোক এবং 4 জন ভদ্র মহিলা হতে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি কতভাবে গঠন করা যাবে যাতে সর্বদাই 2 জন ভদ্র মহিলা থাকবে? আরেকটা প্রশ্ন আছে, বড় জোর 2 জন ভদ্র মহিলা থাকবে। আমরা প্রথম প্রশ্নে আসি যে সর্বদাই 2 জন ভদ্র মহিলা থাকবে। আমাদের ভদ্র মহিলা আছে কয়জন? 4 জন। তাহলে 4 জন থেকে আমরা কয়জন নিব? 2 জন, 4c2। তাহলে 2 জন নিলে আমাদের যেহেতু 4 সদস্য বিশিষ্ট কমিটি, আরো 2 জন লাগবে। এই 2 জন নেব আমরা এই 6 জন ভদ্রলোক থেকে, অর্থাৎ 6c2। তাহলে এই দুইটা গুণ করলে আমরা কমিটির সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 90। এরপরে আসি 2 নাম্বার বলছে বড় জোর 2 জন মহিলা থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা একটু ভেঙে করি। যেমন ভদ্র মহিলা আছে 4 জন, বড় জোর 2 জন মানে 2 জনের বেশি না। যেমন আমি ভদ্র মহিলা নিতেও পারি, নাও নিতে পারি। আমি যদি ভদ্র মহিলা না নেই, সেক্ষেত্রে ভদ্রলোক নিব 4 জন। ভদ্র মহিলা 1 জন নিলে ভদ্রলোক আমাদের 3 জন হবে, কারণ 4 সদস্য বিশিষ্ট কমিটি। এবং ভদ্র মহিলা 2 জন নিলে ভদ্রলোক 2 জন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সাজানোর উপায় হবে, বাছাইয়ের উপায় হবে, যেমন 4 যেমন 4 জন থেকে আমরা 0 জন, অর্থাৎ 4c0 ইন্টু 6 জন থেকে আমরা 4 জন নিচ্ছি 6c4। তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 15। এবং দ্বিতীয় ক্ষেত্রে 4c1 ইন্টু 6c3 এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 80। তৃতীয় ক্ষেত্রে আমরা 4c2 ইন্টু 6c2 ইকুয়াল টু 90। অর্থাৎ এটা আমরা যদি যোগ করি তাহলে টোটাল আসে হচ্ছে 185, অর্থাৎ 185। তাহলে 185 আমাদের বড় জোর 2 জন ভদ্র মহিলা নিলে আমাদের কমিটির সংখ্যা হবে, গঠন করা যাবে 185টি। টাইপ 4-এ আমরা আলোচনা করব দলে বা গ্রুপে বিভক্তি সংক্রান্ত। যেমন 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা কত হবে, এটা আমরা বের করব। আমাদের আছে হচ্ছে 60টি জিনিস। 60টি জিনিসকে আমি সমান 4 ভাগে ভাগ করব। আমরা একটু খেয়াল করি, এই 60কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত পাই? 15। অর্থাৎ তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে আমাদের ছিল 60টা, 60 থেকে আমি 15টা প্রথমে বাছাই করব। তাহলে 15টা বাছাই করে নিলে আমাদের থাকে কয়টা? 45টা। তাহলে 45টার থেকে আমি আবার 15টা বাছাই করব। 45 থেকে যদি আমি 15 নিয়ে নেই তাহলে আমাদের থাকে 30টা। 30 থেকে আমি আবার 15টা নিব এবং এরপরে থাকে আমাদের 15টা। 15টার থেকে আমরা 15টা নেব। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এইভাবে মানটা পেয়ে যাব, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 60, ফ্যাক্টোরিয়াল 4, 15 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। অর্থাৎ কিছু ক্যালকুলেশন করলে আমরা এই ফরম্যাটে পেয়ে যাব। তাহলে এই ফরম্যাটটা একটু বলি, সহজেই আমরা বের করতে পারবো। যেমন 60 আছে, 60 ফ্যাক্টোরিয়াল আমরা কতভাবে ভাগ করব? 4 ভাগে, এজন্য 4 ফ্যাক্টোরিয়াল।
আর এই 60কে 4 দ্বারা ভাগ করলে হয় 15 ফ্যাক্টরিয়াল লিখে যেহেতু 4 ভাগে ভাগ করলে এটা এখানে 4 হবে। এভাবে আমরা সমান 4 ভাগে ভাগ করতে পারবো। এরপরে আমরা যদি 3 ভাগে ভাগ করতে চাই তাহলে এখানে কি হবে, 60 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 এর জায়গায় 3 হবে, এখানে 15 এর জায়গায় তখন 3 ভাগে ভাগ করলে এখানে 20 হয়, এখানে 20 হবে, আর এই 4 এর জায়গা হচ্ছে 3 হবে। আবার যদি 2 ভাগে ভাগ করতে চাই তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 60, নিচে ফ্যাক্টোরিয়াল 2, যেমন 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, 30 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 2 হবে। তাহলে এভাবে আমরা 4 ভাবে বা 3 ভাবে বা 2 ভাগে ভাগ করতে পারি। 2 নং প্রশ্নে আমাদের আছে 52খানা তাস কতভাবে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, দুটি দলে বা ভাগে অথবা 2 জন ব্যক্তির মধ্যে, অথবা 4টি দলে বা ভাগে অথবা 4 জন ব্যক্তির মধ্যে। আমরা প্রথমে আসি 2টি দলে ভাগ করার উপায়। আমরা আগের অঙ্কতে ঠিক একই প্রক্রিয়া করেছিলাম। যেমন এখানে তাস আছে কয়টি, 52টি, সো 52 ফ্যাক্টোরিয়াল। আমরা কয়টি দলে ভাগ করব, 2টি দলে ভাগ করব, সো নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবং যেহেতু 2টি দলে ভাগ করব, 52কে আমরা 2 দিয়ে ভাগ করব, 52কে 2 দিয়ে ভাগ করলে 26 হয়, এই 26 ফ্যাক্টোরিয়াল লিখব, এটা স্কয়ার হবে। সো এটা 2টি দলে ভাগ করার উপায় হচ্ছে এত। এবং 2 জন ব্যক্তির মধ্যে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে শুধু ফ্যাক্টোরিয়াল 2টা হবে না, বাকিটা ঠিক থাকবে, অর্থাৎ 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। অনুরূপভাবে আমরা 4টি দলে ভাগ করার উপায় হবে 52 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 4 ফ্যাক্টোরিয়াল হবে, এই 26-এর জায়গায়, অর্থাৎ 52কে 4 দ্বারা ভাগ করলে 13 হয়, 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ এটাকে আমরা যদি বলি, অর্থাৎ 52 ফ্যাক্টোরিয়াল, তারপরে 4 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টি দলে ভাগ করার উপায় হচ্ছে এত। এবং 4 জন ব্যক্তির মধ্যে যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে শুধু ফ্যাক্টোরিয়াল 4টা হবে না, বাকিটা ঠিক থাকবে। তাহলে আমরা সমাবেশের বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি তোমরা এগুলো অনুশীলন করবে এবং অনুরূপ অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমার ইনবক্সে জানাবে বা আমার সাথে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।